আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীতে নবীন ভর্তিকৃত ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো। তোমাদের প্রথম ক্লাসে তোমাদের বিভিন্ন ফিন্যান্স সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দিয়েছি। তোমার ফিন্যান্স বই সম্পর্কে ধারণা দিয়েছি। আবার তোমাদের ফিন্যান্স প্রশ্নপত্রের নাম্বার বন্টনটা কীভাবে হয় সেটা সম্পর্কে ধারণা দিয়েছি। তো এখন থেকে আমরা প্রতিনিয়ত এক একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এখনও পর্যন্ত বই কিনো নাই, তোমরা দ্রুত বই কিনে নাও। তো তোমাদের প্রথমে সাজেস্ট করা হয়েছিল তোমরা তোমাদের জন্য এটা ভালো হয়, অক্ষরপত্র বইটা ভালো হয়, আর যদি সম্ভব হয় পাশাপাশি অন্য আরেকটি প্রকাশনার বই কিনতে পারো। তো আজকে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র যে প্রথম অধ্যায়, যেটা তোমাদেরকে আলোচনা করেছিলাম, প্রথম যে বিষয়টা নিয়ে অর্থায়ন। তো ফিন্যান্স কী বা অর্থায়ন কী বা অর্থায়নের সূচনা, এই অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে কিছু বিস্তারিত আলোচনার দিকে যাব আমরা। তো তোমরা আশা করি ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং চেষ্টা করবে বাসায় এগুলো প্র্যাকটিস করার জন্য। তো আমরা এটা হচ্ছে ফিন্যান্স, তোমাদের যে প্রথম পত্র, এই বইয়ের একটি সূচিপত্রটা। এটা হচ্ছে অর্থায়নের তোমার সূচনা, আর্থিক বাজারের আইনগত দিকসমূহ, দ্বিতীয় অধ্যায়টা। ঠিক আছে, আমরা আজকে অর্থায়নের সূচনা এটা নিয়ে আলোচনা করব। তো দেখো অর্থায়নের সূচনাটা, ঠিক আছে। তো আমাদের প্রথমে জানতে হবে অর্থায়নটা কী, এটা জানতে হবে। অর্থায়ন বা ফিন্যান্স, ঠিক আছে, তোমরা ফিন্যান্স নিয়েছো বা ফিন্যান্সটা পড়বা, তখন আমাদের জানতে হবে কি অর্থায়নটা কী। তো অর্থায়ন বলতে যেটা বোঝায় হচ্ছে অর্থ সংগ্রহ এবং সংগৃহীত অর্থের যথাযথ ব্যবহার করা বা বিনিয়োগ করাকে বোঝায়। আবার বলতেছি, অর্থায়ন বলতে আমাদের বোঝাবে তোমার অর্থ সংগ্রহ, ঠিক আছে। অর্থায়ন বলতে মানে অর্থ সংগ্রহ বা সংগৃহীত অর্থের যথাযথ ব্যবহার করার এবং বিনিয়োগ করাকে কী বলে, এটাকে অর্থায়ন বোঝায়, ঠিক আছে। আর যদি একটু গুছিয়ে লিখতে যাও বা বোঝানোর মতো একটু সুন্দর করে লিখতে যাও, তাহলে এভাবে বলতে পারো তোমরা, অর্থায়ন হলো আর্থিক পরিকল্পনা প্রণয়ন, উৎস শনাক্তকরণ, তহবিল সংগ্রহ ও সংগৃহীত অর্থের যথাযথ ব্যবহার, সংরক্ষণ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় কাজের সমষ্টি, ঠিক আছে। আবার বলতেছি, অর্থায়ন হলো আর্থিক পরিকল্পনা প্রণয়ন, উৎস শনাক্তকরণ, তহবিল সংগ্রহ ও সংগৃহীত অর্থের যথাযথ ব্যবহার, সংরক্ষণ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় কাজের সমষ্টি, ঠিক আছে। তো এখানে অর্থায়নের যাবতীয় কাজগুলো এই সংজ্ঞা এটার মধ্যে দিয়ে আছে, অর্থায়নের সংজ্ঞার মধ্যে। তো তোমরা অবশ্যই সংজ্ঞাটা দেখে রাখবে। তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম যে সংজ্ঞাটা অবশ্যই জানতে হবে, কারণ ফিন্যান্স বিষয়টা পড়ার পর যদি দীর্ঘদিন পর যদি জিজ্ঞেস করে ফিন্যান্স কাকে বলে বা অর্থায়ন কাকে বলে, এটা যদি বলতে না পারো তো এটা হচ্ছে লজ্জার। তো এই জন্য জানতে হবে কি অর্থায়ন হলো কি তোমার আর্থিক পরিকল্পনা প্রণয়ন, উৎস শনাক্তকরণ, তহবিল সংগ্রহ এবং সংগৃহীত অর্থের যথাযথ ব্যবহার, সংরক্ষণ এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় কাজটাই হচ্ছে কি অর্থায়ন, ঠিক আছে। তো এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অর্থায়ন, যে অর্থায়নটা করবো, অর্থায়নের কার্যাবলীটা কি, ঠিক আছে, এই সম্পর্কে আমরা ধারণা নিব। তো দেখো অর্থায়নের কার্যাবলী, ঠিক আছে। তো অর্থায়ন যে করবো, ফাইন্যান্স যে আমি করবো এখানে, তো এটার কি মানে কার্যাবলীগুলো, তো অর্থায়নের কার্যাবলীর ভিতরে এখানে অনেকগুলা পয়েন্ট নিয়ে তুমি আলোচনা করতে পারো, ঠিক আছে। এটা কাজের পরিধিটা অনেক বড়, বৃহৎ। তো এখানে অনেকগুলো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করতে পারি। সেটা হচ্ছে যে আমি একটু দেখতে স্ক্রিন একটু দেখো তোমরা। অর্থায়নের কার্যাবলীর মধ্যে তহবিল সংগ্রহ, মূলধন বাজেটিং সিদ্ধান্ত, স্বল্প মেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, তহবিল বন্টন, আর হচ্ছে যে তোমার তহবিল সংরক্ষণ, তহবিল বিনিয়োগ, লভ্যাংশ প্রদান, আয় সংরক্ষণ, ঠিক আছে। তো ইত্যাদি এগুলো আসবে। তো তোমার আমাদের এগুলোর একটু আলোচনা করি, আমরা চেষ্টা করি এখানে কয়েকটা আলোচনা করার, কারণ পুরোটা আলোচনা করতে হলে বিশাল সময়ের ব্যাপার। তো তোমরা তোমাদের অবশ্যই বই কিনে বইয়ের মধ্যে এগুলো পাবে, দেখবে, ওখান থেকে ডিটেলস আরও শিখার চেষ্টা করবে। তো আমি এখান থেকে কয়েকটা পয়েন্ট আলোচনা করার চেষ্টা করতেছি, ঠিক আছে। তহবিল সংগ্রহটা কী বা কীভাবে তহবিলটা সংগ্রহ করবে, ওই বিষয়টা একটু বলতেছি, একটু অ্যাটেনশন দাও সবাই। তোমার তহবিল সংগ্রহ হচ্ছে যে তোমার অর্থায়নের প্রথম ও প্রধান কাজ হচ্ছে যে প্রয়োজন অনুযায়ী সম্ভাব্য কোনো
উৎস থেকে তহবিলটা সংগ্রহ করা, ঠিক আছে। কি বলতেছি, অর্থায়নের প্রধান কাজ হচ্ছে প্রয়োজন অনুযায়ী সম্ভাব্য যে কোনো উৎস থেকে তহবিলটা কী করা, সংগ্রহ করা, ঠিক আছে। তো কোন খাত হতে তহবিল বা অর্থাৎ কি অর্থ পাওয়া যাবে নির্দিষ্ট করার পর তা থেকে অর্থ সংগ্রহ করার জন্য বাস্তব পদক্ষেপ নিতে হবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে তহবিল কিন্তু তহবিল সংগ্রহের সময় তুলনামূলক কম খরচের উৎস এটা কি শনাক্ত করতে হবে। তা আমি তহবিল সংগ্রহ করব, এখান থেকে আমার অনেক জায়গাতে আমি তহবিলটা বা অর্থটা সংগ্রহ করতে পারি, কিন্তু আমার দেখতে হবে কোথা থেকে সংগ্রহ করলে আমার তুলনামূলক কম খরচ হচ্ছে বা কম খরচের মধ্যে আমি তহবিলটা সংগ্রহ করতে পারতেছি, ঠিক আছে, অর্থটা সংগ্রহ করতে পারতেছি। সেজন্য মূলধনের খরচ কম হলে তোমার কি বলে এটা কম হলে ব্যবসার মুনাফা বেশি করার সুযোগ থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে ঝুঁকি কমও কি থাকে। তো তহবিল সংগ্রহ করার সময় আমার এই বিষয়গুলো একটু দৃষ্টি রাখতে হবে, ঠিক আছে। তো বা অর্থায়নের কার্যক্রমের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তহবিলটা সংগ্রহ করা। তো এরপর আমাদের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত, ঠিক আছে। তো মূলধন বাজেটিং সিদ্ধান্তটা হচ্ছে যে একটু দেখো, মূলধন বাজেটিং সম্ভাব্য উৎস থেকে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ, ঠিক আছে, সংগ্রহ করার পর অর্থায়নের কাজ হচ্ছে সংগৃহীত তহবিলে বিনিয়োগ করা। আর বলতেছি সম্ভাব্য উৎস থেকে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করার পর অর্থায়নের প্রধান কাজ হচ্ছে কি সংগৃহীত তহবিল কী করা, বিনিয়োগ করা। তো প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য অর্থায়নের, ঠিক আছে, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য অর্থায়নের তোমার হচ্ছে যে কাজ সংগৃহীত তহবিলে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে। তো প্রকল্পের জন্য কি পরিমাণ মূলধন প্রয়োজন, প্রকল্পের ব্যক্তি, ওই প্রকল্প থেকে প্রত্যাশিত আয় ইত্যাদি বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্তটা কী করতে হবে, আমার নিতে হবে, ঠিক আছে, মূলধন বাসনের সিদ্ধান্ত নিতে হবে। তো এরপর তোমার পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যে প্রকল্পের মেয়াদি তোমার সম্পদ ব্যবস্থাপনা, প্রকল্পের দুঃখিত স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, তৃতীয় পয়েন্টে দেখো স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। তো ওটা কীভাবে করতে পারে একটা বর্ণনাটা একটু দেখো, বলতেছি আমি, একটু শুনো তোমরা, ঠিক আছে। একটি প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী তহবিলের প্রয়োজন, ঠিক আছে। শুধুমাত্র এক প্রকার তহবিল দিয়ে কাজ হবে না, কারণ সকল কার্যক্রম, স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য স্বল্পমেয়াদী তোমার মূলধন দরকার হবে। তারপরে যায় মোটামুটি একটু ছোটোখাটো পরিকল্পনা বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদী, আবার তোমার হচ্ছে যে বৃহৎ কোনো পরিকল্পনা প্রকল্পের মধ্যে হাত দেওয়ার জন্য আমাদের কী বলবে দীর্ঘমেয়াদী তহবিলটা প্রয়োজন হয়, ঠিক আছে। তো ব্যবসার প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজ নিরবিচ্ছিন্নভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত পরিমাণ চলতি মূলধনের প্রয়োজন, ঠিক আছে। এই জন্য মুনাফা অর্জনের পাশাপাশি ব্যবসায়িক সুনাম বজায় রাখার জন্য প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত চলতি মূলধন মজুদ রাখে, ঠিক আছে। তো এর ফলে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা বজায় থাকে, ফলে প্রতিষ্ঠানের দেনা পরিমাণের পরিশোধের সক্ষমতা তোমার হচ্ছে যে সক্ষমতা সংক্রান্ত ঝুঁকির সম্মুখীন হতে হয় না, ঠিক আছে। পর্যাপ্ত নগদ অর্থ সংরক্ষণ, তারপর হচ্ছে তোমার কাঁচামাল ক্রয়, চলতি সম্পদ ব্যবস্থাপনা কী করে অন্তর্ভুক্ত থাকে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর আরেকটি পয়েন্ট নিয়ে তোমাদের আলোচনা করি, কারণ সবগুলো তো আলোচনা করা যাবে না, সবগুলো অনেক সময়ের ব্যাপার। তো আমরা এরপর একটা দেখি তহবিল বন্টন, ঠিক আছে। তহবিল বন্টনটা তুমি কীভাবে কার্যবলটা অর্থনৈতিক কার্যবলের মধ্যে কীভাবে ব্যাখ্যাটা তুলে ধরতে পারো, সেটা হচ্ছে যে সবচেয়ে কী হচ্ছে যে কম খরচ হয় এমন উৎস হতে তহবিল সংগ্রহ করার পর উক্ত তহবিল যথাযথ বন্টন করার পদক্ষেপ নিতে হবে, ঠিক আছে। সবচেয়ে মানে কম খরচে যে উৎস আছে সেখান থেকে আমি যখন তহবিলটা সংগ্রহ করার পরে তোমার হচ্ছে যে এটা তহবিলটা বন্টনের জন্য পর্যাপ্ত পদক্ষেপটা আমার নিতে হবে। তারপর হচ্ছে কোন খাতে মূলধন বিনিয়োগ করলে বেশি মুনাফা মানে অর্জন করা সম্ভব তা নির্ধারণ করা অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ কি কাজ, ঠিক আছে। অর্জিত মুনাফা থেকে শেয়ার হোল্ডারদের উপযুক্ত হারে লভ্যাংশ, তারপর হচ্ছে তোমার পাওনাদারদের সুদ এবং সরকারের কর দিতে হবে, ঠিক আছে। তাই যথাসময়ে তোমার কি বলছে যে তাই বলতে পারো যথাসময়ে স্বল্প ও দীর্ঘমেয়াদী সম্পদকে তহবিল বন্টন করতে হবে, ঠিক আছে, যেন সম্পদের উপার্জন ক্ষমতা ও কি বলছে বিনিয়োগের সাথে সংশ্লিষ্ট ঝুঁকি সমন্বয় করাটা যায়, ঠিক আছে। তো এভাবে করে তোমরা নিচের পয়েন্টগুলো আলোচনা করবে, কারণ তোমাদের যদি তোমরা টেক্সট বইটা অবশ্যই কিনলে এখানে সবগুলো পয়েন্ট আশা করি তোমরা পাবে, ঠিক আছে। আর আরও এর চেয়ে বেশি পয়েন্ট থাকবে, তো ওগুলো তোমরা টেক্সট বইয়ের সহায়তা নিয়ে এগুলো করবে, ঠিক আছে। তো আরেকটি বিষয় দেখো তোমরা এখানে নিচে লক্ষ্য করো, হচ্ছে
অর্থায়নের শ্রেণীবিভাগ, ঠিক আছে। তো অর্থায়নের এটা একটা বিশাল একটা কার্য প্রক্রিয়া অর্থায়ন, ঠিক আছে। তো অর্থায়নটা বিভিন্ন শ্রেণী থেকে বা বিভিন্ন মাধ্যমে অর্থায়নটা করা হয়, ঠিক আছে। তো অর্থায়নটা কী করে, অর্থায়নটা সাধারণত আমরা মানে যদি প্রাথমিকভাবে করি তাহলে 3 ভাগে ভাগ করা যাবে। হচ্ছে আভ্যন্তরীণ অর্থায়ন, বাহ্যিক অর্থায়ন এবং আন্তর্জাতিক অর্থায়ন, ঠিক আছে। তো আভ্যন্তরীণ যে অর্থায়ন এটা হচ্ছে যে তোমার পারিবারিকভাবে যেটা করা হয় ব্যবসার শুরুতে, যে নিজস্ব অর্থায়নে যে কাজটা শুরু করা হয় সেটা হচ্ছে আভ্যন্তরীণ অর্থায়ন। আর তোমার হচ্ছে বাহ্যিক অর্থায়ন, এটা হচ্ছে যে তোমার মানে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে যে ঋণের মাধ্যমে বা সহায়তার মাধ্যমে যে অর্থায়নটা করা হয় এটা হচ্ছে যে তোমার বাহ্যিক অর্থায়ন, ঠিক আছে। আবার তোমার সরকারি অর্থায়ন তো সরাসরি সরকারই করবে। তারপরে যে আবার তোমাদের বেসরকারি অর্থায়নের মধ্যে আছে আবার তোমার ব্যক্তিগত অর্থায়ন থাকতে পারে, তারপর ব্যবসায়িক অর্থায়ন থাকতে পারে, অব্যবসায়িক অর্থায়নও থাকতে পারে, ঠিক আছে। তারপর আন্তর্জাতিক অর্থায়ন যেটা, সেটা হচ্ছে যে তোমার ওটাকে আবার 3 ভাবে তুমি করতে পারো, মূল্যায়ন করতে পারো। একটা হচ্ছে আমদানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য, ঠিক আছে। এভাবে করে কী করা যায়, অর্থায়নের ব্যাখ্যাগুলো তুমি দিতে পারো। তো এটা তো বললামই তোমার অর্থায়নের ইয়েটা একটু লক্ষ্য করো। তোমার মানে আভ্যন্তরীণ যে অর্থায়নের ইয়েটা, আভ্যন্তরীণ অর্থায়ন হচ্ছে যে তোমার প্রতিষ্ঠান গঠন করার শুরুতেই, ঠিক আছে, প্রতিষ্ঠানের বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য তোমার যে অর্থের প্রয়োজন হয়, এবং এই অর্থ যে ব্যক্তি মালিকানা নিজ তহবিল থেকে তহবিল সংগ্রহ বা সংস্থান করে থাকে। তো প্রতিষ্ঠানের তারল্য বজায় রাখতে কি আভ্যন্তরীণ যেটা তহবিল থাকে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। তো তুমি এক্সাম্পল স্বরূপ বলতে পারো এটা কি মালিকের ব্যক্তিগত মূলধন অথবা সঞ্চিত তহবিল ইত্যাদি, এগুলোর মাধ্যমে সেটা আভ্যন্তরীণ যে তো অর্থায়নটা সেটা মেটানোর চেষ্টা করা হয়। তারপরে হচ্ছে যে তোমার পারিবারিক যে অর্থায়ন, এটা অর্থায়ন একটি শ্রেণী হচ্ছে পারিবারিক অর্থায়ন। পারিবারিক অর্থায়ন হচ্ছে যে পরিবারের অর্থায়ন। পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে পরিবারের তোমার যে আয়ের উৎস থাকবে, তারপরে তোমার পরিমাণ নির্ধারণ, তারপর সে আয় কিভাবে ব্যয় করতে হবে, তোমার বা কীভাবে ব্যয় করলে তোমার পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল হবে, ঠিক আছে, বা সব দিক দিয়ে ভালো হবে তা নির্ধারণ করতে হবে আমাদের, ঠিক আছে। তো পরিবারের প্রয়োজনীয় অসংখ্য কী করতে হবে, ব্যয়ের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে তোমার অধিক গুরুত্বপূর্ণ ব্যয় পূরণ করা হয়, ঠিক আছে। তো এই অর্থায়নের মাধ্যমে, পারিবারিক অর্থায়নের মাধ্যম দিয়ে। তারপর হচ্ছে তোমার তুমি পারিবারিক যে বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো থাকে, গাড়ি বাড়ি, ঠিক আছে, আদার্স, এগুলা তোমার বিক্রয়ের মাধ্যমে বা ব্যাংকে জমা দেওয়ার মাধ্যমে তুমি কী করতে পারো, মানে অর্থায়নটা সংগ্রহ করতে পারো, পারিবারিক অর্থায়নটা, ঠিক আছে। এরপর তোমার বাহ্যিক যে অর্থায়ন, এটা হচ্ছে যে বাহ্যিক অর্থায়ন বলতে হচ্ছে মালিকের বিভিন্ন সময় অর্থের প্রয়োজন হলে কি বিভিন্ন তোমার বাইরের উৎস থেকে ঋণ নিতে হয়। তো ঋণগুলো কি, এগুলো বাইরের উৎস বলতে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে যে তোমার ব্যাংক, বিমা, আদার্স যেসব কোম্পানি আছে ওগুলোকে বোঝায়, ঠিক আছে। তো এছাড়া তুমি হলো যে কি বলতে পারো, সরকারি অর্থায়ন এবং বেসরকারি কি অর্থায়ন, যেগুলো এখানে লিখে আছে, সরকারি ভাবেও তুমি অর্থ সহায়তা পেতে পারো বা ঋণ নিতে পারো। তো ওখান থেকেও, আর বেসরকারিভাবেও কি পাওয়া যাবে। তো সরকারি অর্থায়ন যেটা, সেটা হচ্ছে কি একটি রাষ্ট্র বা সরকার কর্তৃক, ঠিক আছে, গৃহীত বিভিন্ন আর্থিক নীতি বা তোমার আর্থিক পরিকল্পনা করা বা আয় ব্যয় নিয়ন্ত্রণ, সম্পদের সুষম বন্টন, ঠিক আছে, তারপর হচ্ছে মূল্য স্তরের ভারসাম্য বজায় রাখার জন্য সরকার তোমার অর্থ অর্থসংস্থানের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে, ঠিক আছে। মানে সরকারি যে অর্থায়ন যেগুলো করে সেখানে হচ্ছে মূল উদ্দেশ্য থাকে এগুলাই। তারপর হচ্ছে যে সরকারের বিভিন্ন দপ্তরসমূহ বা প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন কার্য পরিকল্পনার মাধ্যমে সরকারি অর্থায়নের বিষয়টিকে কি নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে। মানে সরকার যেখানে মানে অর্থায়নটা করে থাকে আর কি, ঠিক আছে, সরকার যেভাবে অর্থায়নটা করে মানুষের জন্য মানে কাজ সৃষ্টি করে বা তোমার কর্মসংস্থান সৃষ্টি করে থাকে, এই বিষয়টা সেখানে উল্লেখ করা হয়েছে। তারপর হচ্ছে তোমার বেসরকারি অর্থায়ন, ঠিক আছে। তো বেসরকারি অর্থায়ন তো এটা তো বুঝতেই পারছো, ঠিক আছে। বেসরকারি খাত থেকে যেসব অর্থায়নটা করা হয়, রাষ্ট্র বা সরকারি দপ্তর বা প্রতিষ্ঠান ছাড়া অন্য যেসব তোমার সংস্থার কি বলে সংস্থা বা প্রতিষ্ঠানের আর্থিক নীতি বা আর্থিক পরিকল্পনা নেয়, তাকে বলে বেসরকারি অর্থায়ন আর কি, ঠিক আছে। তো বেসরকারি অর্থায়নটা হচ্ছে যে আবার তোমার কি তারপর ব্যক্তিগত অর্থায়ন, ব্যবসায়ী অর্থায়ন এবং অব্যবসায়ী অর্থায়ন, এটা তোমাকে একটু আগে বলছি, ঠিক আছে। তো ব্যক্তিগত অর্থায়নটা হচ্ছে ব্যক্তিগতভাবে আর্থিক কাজ করার জন্য ব্যক্তি কর্তৃক
নিয়োজিত অর্থই ব্যক্তিগত অর্থসংস্থান হিসেবে বিবেচিত, ঠিক আছে। তো ব্যক্তিগত অর্থসংস্থান দ্বারা তোমার হচ্ছে আয় ব্যয়ের সমন্বয়ের বিধান করা হয়। তো আশা করি তোমরা এটা বুঝতেছো। আমি একটু হয়তো কথা একটু দ্রুত বলি, এজন্য যদি সমস্যা হয় তো বলবে, আমি পরে আরও গুছিয়ে বলার চেষ্টা করব। তারপর দেখো অর্থায়ন যখন করবা, তারপর তোমার হচ্ছে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদন, ব্যাংকিং, বীমা, তারপর যোগাযোগ ইত্যাদি কাজ হচ্ছে যে কি ইত্যাদি কাজ সংগঠিত হয়। আবার বলতেছি, প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদন, ব্যাংকিং, তারপর হচ্ছে বীমা ও যোগাযোগ ইত্যাদি কাজ সংগঠিত হয়। তাই ব্যবসায়িক ক্ষেত্রে উক্ত কাজ পরিচালনার জন্য আর্থিক তহবিলের জন্য যে নীতি বা পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে ব্যবসায়িক অর্থসংস্থান, ব্যবসায়িক অর্থায়নটা বলে, ঠিক আছে। তো ব্যবসায়িক অর্থায়নটা আবার তোমার কয়েকটা ভাগে হয়। এটা হচ্ছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং কি দীর্ঘমেয়াদী, এভাবে ব্যবসায়িক অর্থায়নটা ভাগ করা হয়। আর অব্যবসায়ী অর্থায়নটা এগুলো বুঝতে পারছো, যেসব অব্যবসায়ী মানে যেখানে কোনো ধরনের ব্যবসা করার বা কোনো ধরনের মুনাফা অর্জনের ইচ্ছা থাকে না, ঠিক আছে, শুধুমাত্র সামাজিকভাবে মানুষকে উপকৃত করার এবং সামাজিক সেবা প্রদানের উদ্দেশ্যে, ঠিক আছে। যেমন এটা বলতে পারো, ব্যবসায়ী অর্থায়ন হচ্ছে যে ধরনের প্রতিষ্ঠান সেবার উদ্দেশ্যে গঠিত, ঠিক আছে, এর উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, অর্থাৎ সামাজিক দায়বদ্ধতার উদ্দেশ্যে এসব প্রতিষ্ঠানের আর্থিক নীতি পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং তাকে অব্যবসায়ী অর্থায়ন বা অব্যবসায়ী প্রতিষ্ঠান অর্থসংস্থান বলে। যেমন হচ্ছে তোমার শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারপর বিভিন্ন উপাসনালয় আছে, দাতব্য প্রতিষ্ঠান আছে, ঠিক আছে। তো পরিচালনা এসব প্রয়োজনীয় মানে কি অর্থসংস্থান এগুলাই আদার্স মানে বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, তুমি যা বলতে বুঝতেছো, বা ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে যে তোমার অব্যবসায়ী প্রতিষ্ঠান, ঠিক আছে। এরপর যে আন্তর্জাতিক, যেটা লিখে আছে আন্তর্জাতিক মধ্যে আছে তোমার আমদানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য, তারপর বৈদেশিক বাণিজ্য, আদার্স আর এগুলো আছে। তো তোমার আন্তর্জাতিক অর্থায়ন হচ্ছে অর্থসংস্থানের কার্যাবলী যখন দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হয়, তখন মানে যাকে বলে আন্তর্জাতিক অর্থায়ন, ঠিক আছে। শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা আন্তর্জাতিকভাবে মানে অনেক দেশে এটার পরিধিটা বৃদ্ধি হবে। তো অর্থায়নগুলো আন্তর্জাতিক অর্থায়ন বলে। তো আন্তর্জাতিক অর্থায়ন আবার বললাম তিনটা ধাপ, এটা হচ্ছে আমদানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য, ঠিক আছে। তো আশা করি তোমরা এগুলো বুঝবে। তো আজকে তোমাদের এই তোমার অর্থায়নের কার্যাবলী এবং অর্থায়নের যে শ্রেণীবিভাগ এগুলো নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তীতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর আজকের ক্লাসে যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই জানাবে। আর তোমরা প্রথম বর্ষে যারা যারা আছো তোমরা অবশ্যই যতটুকু পারা যায় সম্ভব হয় আমার সাথে যোগাযোগ করো, কারণ তোমাদের একটি মেসেঞ্জার গ্রুপ করব, ওখানে প্রত্যেকটা ক্লাসগুলো দিব। আর যতটুকু পারা যায় তোমাদেরকে সহায়তা দেওয়ার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। তো আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।